তাঁবু আর ধ্বংসস্তূপের মাঝে বসে একটি কম্পিউটার স্ক্রিনে নিজের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন ২১ বছর বয়সী নাগাম আবু গালি। ২০২৩ সালে ৯৮.৬% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক শেষ করেছিলেন তিনি। ইজিপ্টে আল আজহার বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে ভর্তি হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই শুরু হয় যুদ্ধ। প্রাণ হারান তার মা ও ছোট ভাই। নিজের বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাওয়ায় হাল ছাড়েননি নাগাম। আবেদন করেছিলেন তুর্কির সরকারি স্কলারশিপে। আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু সীমান্ত বন্ধ থাকায় গাজা থেকে বের হওয়া আজ তার কাছে কেবলই স্বপ্ন। I applied into the Turkish scholarship and I was accepted, alhamdulillah. And here is my scholarship agreement. I was accepted in the University of Ataturk. But unfortunately, I've been stuck here in Gaza. যে বয়সে নাগামের ক্লাসরুমে থাকার কথা ছিল, আজ তার দিন কাটে থালা বাসন ধুয়ে আর তাঁবু পরিষ্কার করে। মোবাইলে অনলাইন ক্লাস চেক করার জন্য নেই প্রয়োজনীয় বিদ্যুৎ। স্ট্যাথোস্কোপ হাতে বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে তিনি কেবল অপেক্ষায় আছেন কবে তার নাম ভ্রমণের তালিকায় উঠবে। আমার সামনে আজ ১২ বছরের পরিশ্রম ধুলোয় মিশে যাচ্ছে। আমার বন্ধুদের অনেকে বিদেশে গিয়ে সফল হচ্ছে, তা দেখে গর্ব হয় ঠিকই, কিন্তু একই সাথে নিজেকে খুব অসহায় আর বঞ্চিত মনে হয়। আমার ভবিষ্যৎ এখন কেবল রাফা সীমান্তের খোলার উপর নির্ভর করছে। ইউনিসেফের তথ্য মতে গাজার ৯২% শিক্ষা প্রতিষ্ঠান আজ ধ্বংসস্তূপ। আল আকসা বিশ্ববিদ্যালয়ের মতো বড় ক্যাম্পাসগুলো এখন গৃহহীনদের আশ্রয় শিবিরে পরিণত হয়েছে। যখন বিশ্বজুড়ে ইউক্রেন বা অন্যান্য সংঘাত নিয়ে আলোচনা চলে, তখন গাজার এই মেধাবী হাজারো শিক্ষার্থীর শিক্ষাজীবন চিরতরে স্তব্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইউরোপের দেশগুলোর মতো এখানেও শিক্ষার সমান সুযোগের দাবি উঠলেও পরিস্থিতির উন্নতি নেই বললেই চলে। স্ট্যাথোস্কোপটা ব্যাগে গুছিয়ে রাখতে রাখতে নাগাম এখন বিশ্বাস করেন কোনো একদিন রাফা সীমান্ত খুলবে এবং তিনি ফিরতে পারবেন তার প্রিয় পাঠ্য বইয়ে। কারণ আমেরিকা বা শক্তিশালী দেশগুলোর রাজনৈতিক মারপ্যাচে স্বপ্ন যেন পিছে না যায়, এটাই এখন বিশ্ববাসীর কাছে নাগামদের একমাত্র চাওয়া। গাজা শহরের উপকূলীয় সড়কে জ্বলছে একটি ব্যক্তিগত গাড়ি। বুধবার ইসরায়েলি ড্রোনের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় যানটি। এ ঘটনায় গাড়িতে থাকা আল জাজিরা মুবাশারের সাংবাদিক মোহাম্মদ ওয়াসা এবং আরও একজন প্যালেস্টিনিয়ান নিহত হন। গত বছর থেকে এখন পর্যন্ত গাজায় রেকর্ড সংখ্যক সংবাদকর্মী নিহত হয়েছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপের সাংবাদিক ইউনিয়নগুলো। বৃহস্পতিবার দের আল বালাহাতে সম্পন্ন হয়েছে এই সাংবাদিকের জানাজা। সহকর্মী ও স্বজনদের চোখের পানিতে শেষ বিদায় জানানো হয় মোহাম্মদ ওয়াসাকে। উপস্থিত সাংবাদিকরা অভিযোগ করেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল পরিকল্পিতভাবে সত্যের কণ্ঠরোধ করতে এই হত্যাকাণ্ড চালিয়েছে। মোহাম্মদ আজ শহীদ হিসেবে বিদায় নিলেন। ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে তার গাড়িতে বিশ্বাসঘাতকতামূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যখন তিনি নিজের পেশাগত দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী ইতিপূর্বে ওয়াসার বিরুদ্ধে হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ তুললেও আল জাজিরা ও হামাস তা প্রত্যাখ্যান করেছে। তবে সাম্প্রতিক এই হামলা নিয়ে তেল আবিব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সিপিজের মতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২/৩ সাংবাদিক নিহতের জন্য ইসরায়েল সরাসরি দায়ী। প্যালেস্টিনিয়ান সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করে দিতে ইসরায়েলি দখলদার বাহিনী এই জঘন্য অপরাধ করেছে। সত্যের কণ্ঠস্বর এবং গাজা থেকে আসা স্বাধীন আওয়াজ বন্ধ করাই তাদের মূল লক্ষ্য। আমরা আমাদের সহকর্মী মোহাম্মদ ওয়াসাকে হত্যার এই ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব নেতারা যখন মধ্যপ্রাচ্য ও ইউক্রেন পরিস্থিতির স্থায়ী সমাধানের পথ খুঁজছেন, তখন সাংবাদিকদের ওপর এমন হামলা বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শোক আর আতঙ্কের মাঝেও গাজার সাংবাদিকরা তাদের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। মোহাম্মদের এই বিদায় যেন আবারও মনে করিয়ে দিচ্ছে, সংঘাতের ময়দানে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর অন্যতম হলেন এই সংবাদকর্মীরা। প্রোটিনের চিরাচারিত সংজ্ঞায় পরিবর্তন আনতে কাজ করছে বার্সেলোনা ভিত্তিক স্টার্টআপ নোভামিট। কারখানার ভেতরে বিশাল মিক্সারে চলছে মটরশুঁটি, সূর্যমুখীর তেল আর সামুদ্রিক শৈবালের এক অনন্য সংমিশ্রণ।
তবে এটি কেবল নিরামিষীদের জন্য নয়, বরং যারা মাংসের পরিমাণ কমিয়ে স্বাস্থ্যকর ও সাশ্রয়ী বিকল্প খুঁজছেন তাদের জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যালেন্সড প্রোটিন। এটি আমাদের নিজস্ব প্রযুক্তির ফল এবং সুষম প্রোটিন তৈরির একটি চমৎকার সমাধান। এটি সাধারণ সবজি প্রোটিনের চেয়ে অনেক উন্নত। আমাদের এই পেটেন্ট করা উপাদানটি সরাসরি গরুর মাংসের কিমার সাথে মিশিয়ে বার্গার বা অন্যান্য খাবার তৈরি করা সম্ভব। এর গঠন অনেকটা আসল মাংসের আঁশের মতোই। এই প্রযুক্তির মূল সাফল্য লুকিয়ে আছে এর উপাদানে। প্রথাগত সয়া বা সবজি প্রোটিন অনেক সময় স্পঞ্জের মতো মনে হলেও নোভা মিটের এই উদ্ভাবন মাংসের প্রকৃত স্বাদ ও টেক্সচার বজায় রাখতে সক্ষম। প্রতিষ্ঠানের দাবি, এই হাইব্রিড মডেলের প্রোটিন এবং ফাইবার বাড়লেও উল্লেখযোগ্য হারে কমে আসে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ। একই সঙ্গে পরিবেশ বান্ধব এবং বাণিজ্যিক উৎপাদনকারীদের জন্য বেশ সাশ্রয়ী। মাংসের দাম গত এক দশকে নাটকীয়ভাবে বেড়েছে। খুচরা বিক্রেতারা এখন এমন সমাধান খুঁজছেন যেখানে স্বাদ এবং মান বজায় রেখে খরচ কমানো সম্ভব। আমাদের প্রোটিন ব্লকগুলো উৎপাদন খরচ কমায় এবং এতে পুষ্টিগুণ বা নিউট্রি স্কোর থাকে এ ক্যাটাগরির। এটি সমাজ এবং পরিবেশ উভয়ের জন্য ইতিবাচক। বার্সেলোনার ফুড ফেয়ারে আসা সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক। অনেকেই সাধারণ মাংসের বার্গারের সাথে এর পার্থক্য করতে পারেননি। আমি ভেবেছিলাম এটি শুধুই গরুর মাংস। এটা যে উদ্ভিদজাত হতে পারে তা আন্দাজও করতে পারিনি। স্বাদ এবং দেখতে হুবহু গরুর মাংসের মতো। 2024 সালে 17 মিলিয়নেরও বেশি ইউরো তহবিল সংগ্রহ করা এই প্রতিষ্ঠানটি 2026 সালের শেষ নাগাদ বড় পরিসরে বাজারে আসার পরিকল্পনা করছে। উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিনের এই সংমিশ্রণ খাদ্যশিল্পে আনতে পারে যুগান্তকারী পরিবর্তন। তেহরানের ব্যস্ত রাজপথে এখন জীবনের স্বাভাবিক ছন্দ। বিলবোর্ডগুলোতে শোভা পাচ্ছে হরমুজ প্রণালী বন্ধ রাখার হুঁশিয়ারি আর জাতীয় পতাকার ছবি। 44 দিন ধরে চলা প্রতিরোধের পর এই ভঙ্গুর যুদ্ধবিরতিকে ইতিবাচকভাবেই দেখছেন তেহরানবাসী। তবে আমেরিকার ওপর আস্থার অভাবটা রয়েই গেছে। সাধারণ মানুষ মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান থেকে সরে আসা ইরানের জন্য বড় জয়। তারা বলছেন পরমাণু হুমকি দিয়ে ইরানকে দমানো সম্ভব নয়, কারণ ইরানের ধ্বংস মানে খোদ আমেরিকার জন্য মহাবিপদ। হরমুজ প্রণালী আমাদের শক্তিশালী হাতিয়ার। আমেরিকাকে বুঝতে হবে, তারা যদি নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায় তবে ইরানের স্বার্থকে গুরুত্ব দিতেই হবে। পারমাণবিক হুমকি দিয়ে কাজ হবে না, কারণ আমাদের ধ্বংস মানে তাদের নিজেদেরও ধ্বংস। তাদের আলোচনার টেবিলে আসতেই হবে। এই যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে তেহরানের অবস্থান বেশ শক্ত। স্থানীয়রা বলছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই হলো এই চুক্তির গ্যারান্টি। যখন ইউক্রেন যুদ্ধ বিশ্বকে অস্থির করে রেখেছে, তখন মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত কেউ চায় না। এই যুদ্ধবিরতি মানার একমাত্র গ্যারান্টি হলো হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকা। অর্থাৎ আমেরিকা যদি চুক্তিতে রাজি হওয়ার পর আবারও তা থেকে সরে যায়, তবে তারা যেন জেনে রাখে এই জলপথ আমাদের হাতেই আছে এবং আমরা তা আবারও বন্ধ করে দিব। শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধি দল দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবে। তেহরানের মানুষ আশা করছেন ইরানের স্বার্থ রক্ষা করেই একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।